তবে ব্রাজিলের যে অপোনেন্ট সেটা কিন্তু পরিষ্কার হয়ে গেছে, অর্থাৎ গ্রুপ এফ এর যে রানার আপ জাপান, সেটা একটা দারুণ ব্যাপার হয়ে গেছে। আমরা যদি গ্রুপ এফ এর টেবিলটা এখন পর্যন্ত দেখি, যদিও জাপান তারা এক এক গোলে ড্র করেছে, এবং সেই জাপান মানেই তো একটা ড্র, জাপান মানেই দুর্দান্ত এশিয়ার প্রেশার ক্রিয়েট করছে। আমরা জাপানের ম্যাচ দেখার আগে আমরা গ্রুপ এফ দেখতেই পারি, কারণ জাপান যেটা করেছে তারপরে যেটা হয়েছে, তারা নাম্বার 2 পজিশন কনফার্ম করে ফেলেছে 5 পয়েন্টস নিয়ে, এবং নেদারল্যান্ডস তারা যেহেতু সুইডেনও যাবে, হ্যাঁ সুইডেন তো চলে গেছে, তারা ওয়েট করছে তাদের অপোনেন্টের জন্য, তারা গেছে বেস্ট র্যাঙ্ক থার্ড প্লেস হিসেবে। তৃতীয় দলগুলো যেভাবে যাচ্ছে সেই জায়গায় কিন্তু সুইডেন সব টিক মার্ক নিয়ে মোটামুটি তারা ভালো অবস্থানে থেকে তারা কোয়ালিফাই করে গেছে, কিন্তু তাদের অপোনেন্ট কারা হবে পরিষ্কার নয়। তবে নেদারল্যান্ডস মরক্কোকে পাচ্ছে রাউন্ড অফ 32-তে, আর জাপান তারা ব্রাজিলের সঙ্গে মিট করছে। তো এই ব্যাটলটা কেমন হতে পারে, মানে নেদারল্যান্ডস ব্রাজিল হলে আমি বলছি যেটা হতো তার চেয়ে বোধহয় একটু না, আসলে আপনি যদি মানে খেলার মানে ডিমান্ডিং দেখেন বা খেলার পারফরমেন্স দেখেন, জাপান কিন্তু আপনি সহজ প্রতিপক্ষ নয়। ইউ ক্যান ইমাজিন 3টা ম্যাচ খেলেছে, একটাও হারে নাই। দ্যাট মিনস আপনার একটা মাত্র এশিয়ান দেশ যারা কিনা ম্যাচ হারে নাই গ্রুপ স্টেজে। আসলে জাপান অ্যাজ এ টিম এবং তাদের যেই খেলার ধরন, এটা কিন্তু তারা প্রতিটা ম্যাচেই আপনার শো করেছেন, এবং তারা আসলে যে ডিসিপ্লিন ওয়েতে ফুটবল খেলে এটা একদম প্রমাণ। আপনি যখন তারা গোল কনসিড করলো আবার গোল দিয়ে দিল, আসলে তাদের যেই আপনার মনোবল এটা অনেক অনেক স্ট্রং মেন্টালিটি। এবং আসলে ব্রাজিল এবং জাপান এই জায়গায় তো মানে যদি আপনি বিশ্লেষণ করেন প্লেয়ার বাই প্লেয়ার, ডেফিনেটলি আপনার ব্রাজিলকে আগায় রাখতে হবে, কিন্তু অ্যাজ এ জাপান টিম তারা ব্রাজিলকে একটা প্রেশার ফলাইতে পারবে, সেই ক্ষমতা আছে। তবে সে জায়গায় হয়তো ব্রাজিল ধারে ভারে এগিয়ে বলে 32 ক্রস করে যেতে পারে, কিন্তু 16 হয়তো তখন আরেক ঘটনা ঘটবে। তবে 32-তে ইন্টারেস্টিং হবে, সেটা আমরা দেখছি। আমরা নেদারল্যান্ডস মরক্কোর ম্যাচটা তো আরো ভালো হওয়ার কথা, একটা ভালো টিম আউট হয়ে যাবে, রাইট। আসলে এই গ্রুপটা যা আসলে একটু মানে ভেরি আর্লি এখন দেখা যাচ্ছে যে মরক্কো নেদারল্যান্ডস, আসলে আমার কাছে মনে হয় যে ওই ম্যাচটা আসলে এত টাইট ম্যাচ হবে, এবং ওই ম্যাচটা লাইক একটা সেমিফাইনাল কোয়ার্টার ফাইনাল ম্যাচের মতো হবে। কারণ নেদারল্যান্ডস এখন খুব ভালো ফর্মে ফিরেছেন তারা, এবং তার সাথে ধরেন মরক্কো ভালো করেছে অলরেডি, তারা ধরেন হাইতির সাথে 2-4 গোলে জিতেছেন, তাদের প্লেয়ারদেরকেও আপনার ভালো ফর্মে আছে, স্পেশালি হাকিমি। তো নেদারল্যান্ডসের আসলে একটা দুই দলই ডিজার্ভ করে নাকি 16-এ যাওয়াটা? হ্যাঁ, ফর শিওর দুই দলই ডিজার্ভ করে, কিন্তু আপনার ওয়ার্ল্ড কাপের স্টেজে যখন আপনার রাউন্ড অফ 32-তে আসবেন, তারপরে তো আপনার চ্যালেঞ্জ নিতেই হবে। এইটা যদি উতরাইতে পারে, তারপর কোয়ার্টার ফাইনাল, সেমিফাইনাল, আপনার ওয়ার্ল্ড কাপ চ্যাম্পিয়ন হতে গেলে আপনার মিনিমাম 3 থেকে 4টা বড় টিমকে হারাইতে হবে, তারপর আপনি চ্যাম্পিয়ন হতে পারবেন। জাপান সুইডেনের ম্যাচটা তো হয়েছে, জাপানকে নিয়ে আমরা কথা বলছিলাম, তারা সেকেন্ড পজিশন তারা কনফার্ম করেছে এবং তারা ব্রাজিলের সঙ্গে খেলবে। তবে সুইডেনকেও তারা আটকেছে এবং এক গোলে তারা সেই খেলার নিষ্পত্তি করেছে। এই খেলার একটু স্ট্যাট যদি আমরা দেখি, জাপান ভার্সেস সুইডেন, কারণ প্রত্যেকটা ম্যাচে তারা যে ধরনের আটকে রাখছে প্রতিপক্ষকে, বড় প্রতিপক্ষ হলেও সেটা 56 মিনিটে তাদের গোল, পরবর্তীতে 62 মিনিটে এলাঙ্গা তিনি সুইডেনের হয়ে সেই গোল শোধ করেছেন। শটেও দেখুন 8-10, শটস অন টার্গেটে 5-3, পজিশনে 51-49, পাসও কমপ্লিট করেছে সুইডেনের চেয়ে বেশি তারা, পাস অ্যাকুরেসিও বেশি 81 থেকে 88 জাপানের। ফাউল অবশ্য হয়েছে অনেক বেশি এই ম্যাচটাতে, 20-11, ইয়েলো কার্ড 1টা, সুইডেনের 2টা, অফসাইড 2-3, 8টা কর্নার পেয়েও সুইডেন আর গোল করতে পারেনি, তাদেরকে আটকানো হয়েছে। সুতরাং ডিফেন্ডাররা এক্সট্রা অর্ডিনারি, যখনই একটা গোল জাপান দিয়ে যায় বা শোধ করে, বোধহয় প্ল্যানটা এটাই থাকে যে ম্যাচ জিততে না পারলেও হারবো না। জাপানের কমিটমেন্টই থাকে যে যদি আমরা গোল দিতে না পারি, গোল খাবো না। এটা হলো একটা মানে একটা আমার কাছে মনে হয় যে একটা বড় টিমের একটা কমিটমেন্ট। আপনি যখন এরকম ফিলোসফি নিয়ে মাঠে নামবে, দ্যাট মিনস আপনার অপোজিশন পাজেল হয়ে যাবে, তারা আপনার গোল দেওয়ার জন্য মরি হয়ে যাবে, তখনই আপনার একটা সুযোগ আসবে গোল দেওয়ার জন্য, যেটা কিনা জাপান সর্বদাই করে যাচ্ছে। তো এই যে ব্যাপারগুলি আসলে এটা তাদের যে বিল্ড হয়েছে, এই ব্যাপারগুলি ব্রেইনে দেখবেন আপনার প্রত্যেকটা প্লেয়ারের সাথে প্রত্যেকটা প্লেয়ারের কি সুন্দর একটা সামঞ্জস্য। এটা কিন্তু আসলে আমার কাছে মনে হয় যে নট অনলি শুধু আমরা খেলায় দেখি, তারা যে প্র্যাকটিসে এটা যে আপনার কত কন্টিনিউ করে, এবং তাদের প্লেয়ার আমার কাছে খুবই ভালো লাগে, তারা কিন্তু আপনার গিভ আপ হয় না। আপনি দেখবেন যে আমি কালকে খেলাটা দেখলাম যে সুইডেনের একজনের পায়ে বল তারা 3-4 জন মিলে প্রেস করতেছে,
আসলে এই যে কমিটমেন্ট, যে ওয়ার্ল্ড কাপের স্টেজে ভালো করার একটা ইচ্ছা, ভালো করার একটা যে চাহিদা তাদের, তো এটা কিন্তু আসলে একটা টিমকে কাজে লাগে, একটা টিম সেই স্তরে পৌঁছায় যাদের আপনার একটা ভালো পরিকল্পনা আছে, টার্গেট আছে যে আমরা এই বছর না পারি সামনের বছর। এই যে ট্রাইগুলো করছে জাপান, আসলে ডে বাই ডে কিন্তু আমরা দেখছি যে আসলে তাদের পরিকল্পনা, তাদের পারফরমেন্স, তাদের ইমপ্রুভমেন্ট, এগুলো কিন্তু আপনার একদম ভিজিবল। তো এই যে আপনার অ্যাজ একটা এশিয়ান টিম যারা কিনা একটা ম্যাচও হারে নাই, তার মানে আপনি বুঝতে পারছেন যে জাপান আসলে কতটা শক্তপোক্ত একটা দল। তাদের সাথে যারাই খেলতে আসবে অবশ্যই তাদেরকে সম্মান দিয়ে খেলতে হবে। অন্তত 22-এর চেয়ে তারা তো অনেক বেশি এখন গোছালো এবং শক্তিশালী। তো বড় দল ব্রাজিল, তাদের মুখোমুখি হতে হচ্ছে টপ 32-তে, এটা একটা ব্যাপার। না হলে হয়তো তারা 16 পর্যন্ত রিজার্ভ করতেন, তবে এখনই বলে দেওয়া যায় না, টু আর্লি টু সে। ওই ম্যাচেও কিন্তু নিশ্চয়ই তারা পরীক্ষা নিতে পারে।